একটা লিমিট আছে, তারপরে আর যেতে পারবো না। হতেই পারে, কেউ বলতে পারে যে আমাকে ডোপিংয়ে ফাঁসিয়ে দিতেই পারে কেউ। 4-এ যখন পড়ি তখনই প্রায় 5 ফুট 4 ইঞ্চি হাইট এরকম, আর ক্লাস 7-এ যখন পড়ি তখন 5 ফুট 8 ইঞ্চি হাইট। যখন ফাইনালি উনি ডিস্ট্রিক্ট মিটে আমার হেপ্টাথলনের নাম দিলেন তখন রীতিমতন আমি কান্নাকাটি করেছি এবং নামিনি পর্যন্ত। আজকে আমি একটা এশিয়ান গেমসে 2টো গোল্ড মেডেল পেতে পারতাম, একটা সিলভার একটা গোল্ডের জায়গায়। কুন্তল স্যার যখন বুঝে গেলেন একটা বার্থ যে শোভার জন্যে কনফার্ম, সেটা বাদ দিয়ে আর একটা, তাহলে তাকে চুজ করতে হবে হয় সোমা নাহলে সুস্মিতা। তখন কিন্তু উনি অন্যরকমভাবে ট্রিট করতে শুরু করলেন। ঠিক আছে, সেটা দেখো আমি উনি সুস্মিতাকে চুজ করেছিলেন বলবো ইট ইজ মাই ফিলিং। শুধু আমি না, এটা সাধারণ মানুষও যারা আশেপাশে থাকতো তারাও বুঝতে পেরেছিল। ঠিক আছে, তো আমার তখন মনে হয়েছিল যে আমি কার সাথে লড়বো, ফেডারেশনের সাথে লড়বো, কুন্তল স্যারের সাথে, কার সাথে লড়বো। ওয়েলকাম টু অল স্পোর্ট পডকাস্ট আড্ডা। আজকে আমাদের আড্ডার অতিথি যিনি, তার সাফল্যের খতিয়ান যদি দিতে থাকি সেটা এত লম্বা হবে যে একটা এপিসোড হয়তো তাতেই বেরিয়ে যেতে পারে। তাই সোজাসুজি নামটাই বলি, বিখ্যাত অ্যাথলিট সোমা বিশ্বাস আমাদের আজকের অতিথি। এবং অবশ্যই সোমাদির বহু ইন্টারভিউ বহু জায়গায় এসেছে। ইনফ্যাক্ট আমি নিজেই বোধহয় গত কয়েক বছরে কতগুলো ইন্টারভিউ করেছি হাতে গুনে বলতে পারবো। কিন্তু অবশ্যই এক্ষেত্রে যেটা আমাদের একটা উদ্দেশ্য ডেফিনেটলি থাকবে যে অজানা কিছু তথ্য এবং অচেনা সোমা বিশ্বাসকে যদি কিছুটা হলেও ধরা যায় আজকের এই আড্ডার আসরে। সোমাদি, শুরুতেই যেটা বলবো যে অ্যাথলেটিক্স মানে তোমার পরিচয় এক কথায় বলতে গেলে, কিন্তু এই পরিচয়টা তো নিশ্চয়ই শুরু থেকেই হবে এরকম তো কোনো এক্সপেকটেশন ছিল না, তা কারুরই থাকে না। কিন্তু এই যে রাস্তাটা চলা, এটার শুরুটা কিভাবে এবং কখন ডিসাইড করলে যে না এটা এবার আমার পরিচয় হতে চলেছে? অ্যাকচুয়ালি মহতান, দেখো আমার অ্যাথলেটিক্স হওয়াটা মানে বলবো যে অ্যাথলেটিক্সের বাইরে আমার কিছু ভাবনার জায়গা ছিল না। কারণ তুমি নিজেও গেছো আমার সেই প্রত্যন্ত গ্রামের বাড়িতে, মণ্ডলপুকুরিয়া, এবং তুমি জানো যে আমি কোথায় একটা রিমোট ভিলেজ থেকে উঠে এসেছি, এবং সেখানে আমার যদি পছন্দের গেম থাকতো বাস্কেটবল বা পছন্দ থাকতো আমি একটু নাচ শিখবো, সেই অপরচুনিটি কিন্তু ছিল না। তার জন্যে আমার অ্যাথলেটিক্স হয়ে ওঠাটাই স্বাভাবিক। কারণ ওখানে আমার যিনি প্রথম কোচ বীরেন্দ্রনাথ ভৌমিক, উনি নিজে একজন অ্যাথলিট ছিলেন। ও আমাদের স্কুল মাঠে প্র্যাকটিস করতো, আমরা ছোটোবেলায় তাকে দেখতাম এবং তার সঙ্গে আমার বড়দি ক্লাসমেট ছিল। এবং যেহেতু আমার দাদুর নামের সুবাদে আর কি ওই এলাকায় মোটামুটি আমাদের ফ্যামিলির একটা পরিচিতি ছিল, তো আমার বাবাকেও চিনতো ওরা। তো একদিন আমার বাবাকে ওই বীরেন ভৌমিক বলছে যে গ্রাম্য ভাষায় যেরকম বলে, কাকা এই তোমার ছোট মেয়ে দুটোকে পাঠিও না প্র্যাকটিসে, ভালো লম্বা টম্বা হয়েছে। আর আমি খুব ছোটোবেলা থেকে ক্লাস 4-এ যখন পড়ি তখনই প্রায় 5 ফুট 4 ইঞ্চি হাইট এরকম, আর ক্লাস 7-এ যখন পড়ি তখন 5 ফুট 8 ইঞ্চি হাইট পেয়ে গেছি। তো সেই সুবাদে বাবাও খেলাধুলা ভালোবাসতেন, তো ঠিক আছে যাবে পাঠাবো। সেই পাঠানো মানে যে এবার আমি যে এসে অ্যাথলেটিক্স শুরু করলাম, তারপরে না অ্যাথলেটিক্সটা করতে ভালো লাগে জন্য অন্য গেম খেলবো, সেই অপরচুনিটি ছিল না। যার জন্যই অ্যাথলেটিক্সে আসা এবং অ্যাথলেট হওয়া। কিন্তু এই যে হাইটের কথা বলছিলে তুমি, স্পেশালি তোমার খেলায় কোথাও কি হাইট একটা মানে ন্যাচারাল অ্যাডভান্টেজ তুমি পেয়েছো বলে মনে হয়? দেখো, যে কোনো স্পোর্টসে এক্সেপ্ট 2-1টা স্পোর্টস, যেমন পাওয়ার লিফটিং, ওয়েট লিফটিং, জিমন্যাস্টিক্সে, তাও এখন জিমন্যাস্টিক্স হল, দেখো ফিজিক একটা বড় অ্যাডভান্টেজ, স্পেশালি হাইট। তো অবভিয়াসলি আমার যে তোমার প্রিরিকুইজিট কোয়ালিটিগুলো দরকার হয় একজন অ্যাথলিট হওয়ার জন্যে, সেখানে তার মধ্যে আমার হাইটটা অবশ্যই সেটা একটা কাজে দিয়েছে।
যেমন আমার প্রিরিকুইজিটের মধ্যে আমার বেসিক স্পিডটা খুব কম ছিল, যেটা আমার হাইট বা স্ট্রেংথে সেটা কভার করেছি। সেই জন্য আমার হাইটটা অবভিয়াসলি একটা শুধু একটু না অনেকটাই এফেক্ট করেছে আমার পারফরমেন্সের এবং আমার ফিজিকটা। একটা ব্যাপার রয়েছে সমাধি, যে আমরা যখনই দেখি যে কোনো অ্যাথলেটিক্স কেউ করতে আসে, খুব কমন বেশ কিছু ইভেন্ট থাকে, কখনো সেটা স্প্রিন্ট হতে পারে, কখনো সেটা থ্রো ইভেন্ট, বাট হেপ্টাথেলন ডেকাথেলন এই খেলাগুলো খুব বেশি কমন নয়। এখন তো তাও অনেকটা লোকে জানে, বাট যখন তোমরা করছো হেপ্টাথেলিস্ট, এই ব্যাপারটাই জানতে একটা সময় লাগতো। তোমাকে এটা চুজ করলে কি? চুজটা অবভিয়াসলি আমি নিজে করিনি, এবং চুজের পার্টটাও খুব ইজি ছিল না। অ্যাথলেটিক্সে এসেছি, হাইট ভালো, স্বাভাবিক হাই জাম্প করবো, এটাই মানুষের মানে যে কোনো মানুষ অ্যাজাম্পশন থাকে। এবং আমার প্রথম কোচ তাই করাতো, হাই জাম্প করাতো। তার বেসিসে আমি সাইতে ট্রায়াল দিই। সাইতে ট্রায়াল দেওয়ার পরে যখন কুন্তল রায়ের কাছে আসি, তখন প্রথমে হাই জাম্পই করতাম। কুন্তল রায় উনি কিন্তু আমার এই যে বললাম প্রিরিকুইজিট যে ডিমান্ডসগুলো থাকে পারফরমেন্স করার জন্য, তখন উনি সব রকম টেস্ট করে বা আমাকে কিছুদিন নার্চার করে বুঝলেন যে আমার জন্যে ওই ইভেন্টটা, মাল্টি ইভেন্টটা সুইটেবল। এবং শুধু সুইটেবল না, এটা অনেক দূরে যেতে পারবে। একটা শুধু ইন্ডিভিজুয়াল ইভেন্ট করে হয়তো আমি যতটা পারফরমেন্স করতে পারবো, কিন্তু যদি আমি মাল্টি ইভেন্ট করি, হেপ্টাথলন করি, তাহলে পরে হয়তো আমি আরও অনেক বেশি পারফরমেন্স করতে পারবো। তো সেই হিসাবে উনি সেটা চুজ করেছিলেন এবং খুব স্লোলি ওটার মধ্যে আমাকে মানে ইনপুট করেছিলেন, যেটা আমি প্রথম অবস্থায় বুঝতে পারিনি। আমাকে বলেছিল তো প্রথমে যে তোমাকে হার্ডেলস শেখাবো, নতুন জিনিস, হার্ডেলস দেখতে ভালো লাগছে। কিন্তু যখন ফাইনালি উনি ডিস্ট্রিক্ট মিটে আমার হেপ্টাথলনের নাম দিলেন, তখন রীতিমতন আমি কান্নাকাটি করেছি এবং নামিনি পর্যন্ত ডিস্ট্রিক্ট মিটে। তো তখন আমার একজন রুমমেট ছিল, ও বলছে বাবা একটা ইভেন্ট করে আমরা পারছি না, তুমি 7টা ইভেন্ট করবে। এক্স্যাক্টলি। আরে বাবা, আমি যাই ডিস্ট্রিক্ট মিট চলে গেলাম, আমি করলাম না। সেখানে আমি হার্ডেলস করলাম আর এটা করলাম। তারপরে স্যার কিছুদিন খুব রাগারাগি করলেন, যেটা হয়, আমি তোমাকে প্র্যাকটিস করবো না, তুমি যদি তোমার মতন ভাবো। তারপরে স্যার আবার কাউন্সেলিং করলেন, রাগারাগিও করলেন, কাউন্সেলিংও করলেন। তারপরে বললো কি যে আমি যেটা বলবো সেটা করতে হবে। ঠিক আছে, তাই হবে। তারপরে স্যার প্র্যাকটিস শুরু করলেন। করার পরে একটা অ্যাডভান্টেজ ছিল যে তখনকার দিনে অ্যাসোসিয়েশন, বেঙ্গল অ্যাসোসিয়েশনে যারা ছিলেন তাদেরকে স্যার একটা রিকোয়েস্ট করেছিলেন, কারণ আমার প্র্যাকটিসের মধ্যে আমি যে পারফরমেন্সটা করছিলাম 7টা ইভেন্টে, সেটা স্যার বুঝতে পেরেছিলেন যে সিনিয়র ন্যাশনালে আমি মেডেল পেতে পারি। তো 1995-এ তখন অ্যাসোসিয়েশনকে রিকোয়েস্ট করে স্যার যে ওকে তো এই ইভেন্টের কেউ নেই, ওকে যদি সিলেকশন দেওয়া হয় খুব ভালো হয় সিনিয়র ন্যাশনালে। তো ওরা যথারীতি সিলেকশন দিয়েছিল এবং আমি কিন্তু প্রথম একদম ডাইরেক্ট সিনিয়র ন্যাশনালে হেপ্টাথলন করে আমি সেকেন্ড হয়েছিলাম, সিলভার মেডেল। এবং যখন সিনিয়র ন্যাশনালে সিলভার মেডেল পেলাম, তখন কিন্তু আর আমার পুরো মোটিভেশনটাই অন্যরকম। তখন আর খারাপ লাগাটা থাকলো না। তখন আর খারাপ লাগা বা কষ্টটা, একটা মেডেলের যে কি ভ্যালু বা একটা মেডেল পেলে যে কি অ্যাচিভমেন্ট হয় বা কি হয়, সেটা কিন্তু সেই স্বাদটা তখন আমি পেয়ে গেছি। আর সেই জন্যে আর হেপ্টাথলনের জন্য আর কান্নাকাটি করতে হয়। মানে আর একটা ব্যাপার আমার খুব মানে এত বছর ধরে, মানে একটা সময় তো এই খেলাগুলোর সাথে ভীষণভাবে যুক্ত ছিলাম, আমি দেখেছি যে একটা সমস্যা এই খেলার আমার যেটা মনে হচ্ছে খুব বড়, সেটা হচ্ছে যে আগ্রহ যেন কিছুতেই গ্রো করে না। এবং যদি আমি দেখি এই মুহূর্তে দাঁড়িয়েও যে অ্যাথলিট যারা উঠে আসছে, তারা কিন্তু ওই মফস্বল বা জেলা বা গ্রাম থেকে, সিটি বেস ছেলে মেয়েদের মধ্যে স্বপ্ন তৈরি হয় না যে মানে কারোর মধ্যে, মানে ক্রিকেটার হওয়ার, ফুটবলার হওয়ার, ইনফ্যাক্ট এখন তো ব্যাডমিন্টন, টেবিল টেনিস নিয়েও অনেকে বলেন, দাবা নিয়েও ভাবে, কিন্তু কারোর মধ্যে এই টেনাসিটিটা বা এই স্বপ্নটা দেখি না যে আমি 100 মিটার দৌড়বো বা আমি একজন অ্যাথলিট হব। এই সমস্যাটা কোথায়? এটা কি বাঙালির মেন্টালিটি না? দেখো, প্রথমে বলি যে অবশ্যই আজকের দিনে মানে প্রেজেন্ট ডেতে পশ্চিমবাংলায় যে কোনো স্পোর্টসের অবস্থা খুব খারাপ, পারফরমেন্সের দিক থেকে বলো, যেই বলুক, স্টাডি করুক, যাই করুক, তার মধ্যে অ্যাথলেটিক্স আর একটু বেশি।
কারণ এগুলোর জন্য অনেকগুলো ফ্যাক্টর আছে। যেমন আমি তোমায় বলি, এটা সত্যি অ্যাথলেটিক্স কিন্তু বোরিং ইভেন্ট, কারণ প্রত্যেক দিন এসে কারোর দৌড়াতে ভালো লাগে, এটা খুব স্বাভাবিক। এইবার এই বোরিং পার্টটাকে কাটানোর জন্যে তোমাকে নতুন ধরনের চিন্তা ভাবনা করতে হবে, কোচকে ইনিশিয়েটিভ নিতে হবে, নতুন কিছু ক্রিয়েটিভিটি করতে হবে। তুমি এমন কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলে যেটা দেখে বাচ্চারা অ্যাট্রাকটিভ হলো, এবং এমন কিছু ওয়ার্কআউট তোমাকে করাতে হবে যেটাতে বাচ্চারা মোটিভেটেড হবে, তাকে মনোটোনাস লাগবে না। কিন্তু তাকে তো আসতে হবে, না এলে তো না, তোমাকে আসার জন্য তো এগুলো করতে হবে। প্রথমে তো তোমাকে অ্যাটমসফিয়ারটা তৈরি করতে হবে। সারা পশ্চিমবাংলায় দুটো সিনথেটিক ট্র্যাক, একটা হচ্ছে সল্টলেক স্টেডিয়ামে আর একটা হচ্ছে স্পোর্টস অথরিটি, মানে 50 মিটারে। সল্টলেক তো, হ্যাঁ, সল্টলেকে তো সারা বছর আমাদের কোনো অ্যালাউ নেই। আচ্ছা, তারপরে হচ্ছে সাইতে নিজেদের তোমার পলিসি, ওদের বিভিন্ন একাডেমি চলে, কিন্তু তা আগে এক সময় সবথেকে বড় কথা সেখানে সমস্ত এলিট অ্যাথলিটরা রয়েছে, তাদেরকে দিতে হবে সেই জায়গাটা। কিন্তু গ্রাসরুট লেভেলে যারা করছে বা গ্রাসরুট লেভেলে কি হবে সেই নিয়ে কেউ ভাবছেও না। আর আরেকটা জিনিস, পশ্চিমবাংলায় অ্যাথলেটিক্স এমনি একটু প্রমোটেড কম, মানে লোকে, কেননা এখনো পর্যন্ত গ্রামের ছেলেমেয়েরা এবং মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের ঘরের ছেলেমেয়েরাই খেলে। আমাদের পশ্চিমবাংলায় অন্যান্য গেম, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, দাবা, একটা ক্লাস অফ পিপল লোকেরা খেলে, ঠিক আছে? মানে ক্লাস অফ পিপল বলতে মানে আমি শুধু আর্থিক বলছি না, সব রকম দিক থেকে, আর্থিক, সামাজিক, সব রকম। ইনফ্যাক্ট সোমাদি, আমি তোমার বাড়ি গিয়ে যেটা দেখেছি যে তুমি যে সোশিও ইকোনমিক্যাল স্টেটাস থেকে আসো, অ্যাথলেটিক্সে কিন্তু সেই স্টেটাসের লোকজনও খুব বেশি দেখা যায় না, আরেকটু দুর্বল পরিবার থেকে আসে। মানে এই মেন্টালিটিটার কারণ কি ওই মানে ছেলে মেয়েকে একটু আগলে রাখার মানসিকতা কি এটার একটা কারণ? সাধারণ মানুষের একটা ধারণা আছে অ্যাথলেটিক্স মানে খুব পরিশ্রমের। দেখো, যে কোনো খেলারই খুব পরিশ্রম। এইবার নিম্ন মধ্যবিত্ত বা যে ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড থেকে যারা উইকার থেকে আসছে, কারণ একটা কি জানো, ওরা জানে খেললে আমরা ভালো থাকবো ইন দ্য সেন্স, আমি যদি সিনিয়র ন্যাশনাল একটা মেডেল পাই, জুনিয়র ন্যাশনাল একটা মেডেল পাই, তাহলে একটা চাকরি থাকে, সম্ভাবনা থাকে, তারপরে প্রাইজ মানি পাওয়া যায়, এই যে হাঙ্গারনেসটা সেটা থাকে, তার জন্যে ওরা আসে। এখানে হয়তো সেভাবে ডেভেলপ হয়নি, মানে প্রচার হয়নি বা অ্যাথলেটিক্স অত পপুলার না, কিন্তু এটা তোমায় স্বীকার করতেই হবে যে অ্যাথলেটিক্স করে বা অ্যাথলেটিক্সকে প্রফেশন হিসাবে নিয়ে কিন্তু অনেক অ্যাথলেট জীবন এস্টাবলিশড হয়েছে, ডেফিনেটলি ভুরি ভুরি। তো সেই জন্য ওদের কাছে একটা উদাহরণ হয়ে যায় যে এটা হলে পারে তো এস্টাবলিশড হওয়া যায়, তো সেই জন্যই আসে। সমাধি, এই যে একটা সময় বাংলা থেকে একগুচ্ছ অ্যাথলিট আমরা দেখতাম, সেটা সরস্বতী সাহা বলো, জ্যোতির্ময়ী শিকদার, সোমা বিশ্বাস, টু সাম এক্সটেন্ট সুস্মিতা সিংহ রায়, তারপর স্বপ্না বর্মন, ওদিকে ছেলেদের দিকে যদি দেখি হরিশঙ্কর রায়, সঞ্জয় রায়, অনেক নাম। কিন্তু লাস্ট যদি দেখি আমি, একটা লম্বা সময় ধরে কিন্তু আর অনেক বড় গ্যাপ হয়ে গেছে, বিশাল গ্যাপ। এটা কেন? এটা কেন মানে শুধু একটা পার্টিকুলার রিজন দিয়ে বলাটা খুব ডিফিকাল্ট, অনেকগুলো রিজন। একটা হচ্ছে, আমি তোমাকে প্রথমেই বলেছি যে একটা এমনি ওভারঅল স্পোর্টসেই কিন্তু মানুষের ডাউনফল এসছে, যে পার্টিসিপেশন বা আমি বিকালে খেলতে যাব, এই জিনিসটা তো কমেছেই, শুধু অ্যাথলেটিক্সে না, সব কিছুতেই। তার মধ্যে মানুষ আজকাল এন্টারটেনমেন্টে বেশি বিশ্বাসী, মানে বেশি উপভোগ করে, মানে নিজেদের মানে আগেও ছিল কিন্তু আগের থেকে বেশি এখন মোবাইল। হ্যাঁ, মোবাইল তো অবশ্যই, কারণ আমি আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সই বলছি। আমার রানাঘাটে যে একাডেমি চলে, সমাজ স্কুল অফ স্পোর্টস, আমার মাঠে 80টা বাচ্চা প্র্যাকটিস করছে। পাশের একটা খোলা জমি আছে, সেখানে 20টা বাচ্চা মোবাইলে গেম খেলছে। তো ওরা কিন্তু এদেরকে দেখেও মোটিভেটেড হচ্ছে না, বরঞ্চ আমি বলবো আমার 80টা বাচ্চার মধ্যে কিছু ছেলে হয়তো এদের দেখে মোটিভেটেড হচ্ছে গেম খেলার জন্য, ডিস্ট্রাক্টেড হচ্ছে বলা ভালো। আমি আর মানে ওই ওয়ার্ডটা বললাম না, আমি বললাম মোটিভেটেড হচ্ছে, এরকম ব্যাপার। এইবার গার্জিয়ানদেরও অনেক সময় কি হয়, আমি আমার নিজের বাড়িতেও দেখেছি, সারাদিন আমি কাজের পরে যখন বাড়িতে যাই, হঠাৎ করে বাচ্চাটা মোবাইলটা নিয়ে নেয়। আমিও ভাবি সারাদিন ছিলাম না আমি বাড়িতে,
একটু মোবাইলটা নিয়েছে, একটু চেঞ্জ করে নি, ফ্রেশ হয়ে নি, ততক্ষণে মোবাইলটা নিয়ে খেলুক। আমি এই যে মোবাইলটা নিয়ে খেলুক, আমারও যে মানসিকতা, সেটাও কিন্তু একটা ব্যাড ইম্প্যাক্ট, খুব ভুল। চেষ্টা করছি আমরা, হয়তো অনেকে অনেক রকমভাবে চেষ্টা করছি, অনেকে ভাবছে ছাড়, অনেকে হয়তো অনেক প্যারেন্টসরাই মানে তোমার এতে নেশাগ্রস্ত, সকালে উঠেই আগে আমরা সেটা। তো এটা একটা কারণ। দ্বিতীয়ত হচ্ছে মোটিভেটেড করার মতন এখনো সেরকম কিছু ইনিশিয়েটিভ কিন্তু নেওয়া হয়নি। তাহলে সমাধি, এখানে কিন্তু কোথাও একটা আঙুল উঠবে তোমাদের দিকেও, কারণ তোমরা কিন্তু স্পোর্টস বোর্ডে আছো, আজ নয়, বেশ কয়েক বছর হয়ে গেল, মানে কিছু চাইলে করা যেতে পারতো। তাহলে তোমরা যখন স্পোর্টস বোর্ডে আছো, তাহলে কেন করা যাচ্ছে না? আমরা সবসময় বলি গভর্নমেন্ট এই করলো না, গভর্নমেন্ট ওই করলো না, গভর্নমেন্ট ওই করলো না। ঠিক আছে, এটা বলা যেমন সোজা, আবার গভর্নমেন্টের পক্ষে করাটাও কঠিন। ঠিক আছে, এবং তোমার কোশ্চেনের কথাতে মানে উত্তরে বলি যে তোমরাও কিছুটা কাঠগড়ায়, হ্যাঁ কাঠগড়ায় আছি, কিন্তু তোমাকে এটাও ভাবতে হবে আমাকে কাঠগড়ায় দাঁড়ানো বা আমাদের মতন যারা আছে তাদেরকে কাঠগড়ায় দাঁড়ানোর আগে, রাখার আগে, যে আমরা যে প্রপোজালটা দিচ্ছি সেটা অ্যাকসেপ্ট হচ্ছে কিনা। এক্স্যাক্টলি, সেটা যদি অ্যাকসেপ্ট না হয় তাহলে সাধারণ মানুষ কিন্তু ভাববেই যে সমাবিশ্বাস কিছু করলো না। তো তখন দিনের পর দিন যদি আমাদের প্রপোজাল বা আমাদের কথা যদি শোনা না হয়, তাহলে কিন্তু তুমি আর দ্বিতীয় দিন তৃতীয় দিন আর যাবে না, দ্বিতীয় দিন যাবে, তৃতীয় দিন চতুর্থ দিন আর যাবে না। আমাদের ক্ষেত্রে তাই হয়েছে। তখন একটা সময় মনে হচ্ছে যে না, এর থেকে বাবা আমি যদি দুটো ছেলেকেও ন্যাশনাল চ্যাম্পিয়ন করতে পারি তাহলেও তো কিছু সোসাইটিকে রিটার্ন দেওয়া, এবং এক্স্যাক্টলি আমি সেই কাজটাই করি এখন। তো মানে তোমাদের প্রপোজালগুলো মানা হয় না, এটাই ফ্যাক্ট। দেখো, মানা হয় না বলতে অতীতে একবার ডেকেছিল, অনেক রকম প্রপোজাল দিয়েছিলাম, মানা হয়নি। এবার ভবিষ্যতে এরা কি ভাবছে তারাও জানি না, ভাবছে আমি তাও সেটাও জানি না ভাই। এখন কে কি ভাবছে, কে কি করছে, আমার মনে হয়েছিল তখন, মনে হয়েছিল যে যা করব নিজেই যদি এক করতে পারি একই করব। এবার তোমার কথাতে আবার ফিরি, আমরা আসলে বর্তমানেই ফিরে এসেছিলাম, একটু অতীতে যাই। সেটা হচ্ছে যে সমাধি, বুসান অ্যান্ড এশিয়াড দুটো মেডেল আছে তোমার, বুসান অ্যান্ড দোহা দুটো এশিয়াডে মেডেল আছে তোমার। তো এই দুটোর মধ্যে কোনটা তোমার কাছে বেশি অ্যাট্রাক্টিভ, বেশি গুরুত্বপূর্ণ? না, অবভিয়াসলি বুসান। কারণ দেখো, যখন এই 1998-এ জ্যোতিদি মেডেল পেয়েছিল, তারপরের বছরেই আমরা, মানে 98 এর পরে 2002। তো আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং পার্ট ছিল। অলরেডি একটা গোল্ড এসে গেছে, অলরেডি গোল্ড এসে গেছে, এবং বেঙ্গল থেকে কোনো এসে, এবং লোকে ভাবতো যে এরপরে আর কে আছে, কারা লাইন আপ আছে। যাই হোক, আমি সরস্বতী সেটা মেকআপ করতে পেরেছি। আর তার থেকেও বড় কথা, ওই সময় তখন আমি বুঝে গেছি যে একটা এশিয়ান গেমস মেডেলের কি ভ্যালু, বা একটা এশিয়ান গেমস মেডেল আমার স্পোর্টস কেরিয়ারে কতটা পরিবর্তন আনতে পারে, কতটা আমাকে কোথার থেকে কোথায় নিয়ে যেতে পারে। তো সেটার জন্যে মোটামুটি 2000 সালের অলিম্পিকের পর থেকেই, মানে শুরু তো হয়ে গেছে 1996 থেকে, কিন্তু 2000 সালে অলিম্পিকের পরপরই সেটার প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গেছিলো যে এশিয়ান গেমসের মূল টার্গেট। তো আমার একটু ক্যালকুলেশনে ভুল, সেটা হচ্ছে আজকে আমি একটা এশিয়ান গেমসে দুটো গোল্ড মেডেল পেতে পারতাম, একটা সিলভার একটা গোল্ডের জায়গায়। কিন্তু তখন মনে হয়েছিল এশিয়ান গেমসে একটা মেডেল পেলেই হলো, কালারটা ভাবিনি। সেটা আমার এক্সপিরিয়েন্সের অভাব ছিল নিশ্চয়ই, সেই জন্য। কিন্তু আমার কোচ কুন্তল রায়, মানে স্যার কিন্তু সেটা ক্যালকুলেশন করেছিলেন, কিন্তু উনি যদি হয়তো আমাকে ভাবাতে পারেননি, উনিও ভাবতে পারেননি যে পারেননি, বা সেটা উনিই বলতে পারবে। কিন্তু আমি চেয়েছিলাম একটা মেডেল, কিন্তু সেই মেডেলটা গোল্ড হতে পারে সেটা কিন্তু আমার মাথায় ছিল না, মানে এতটাই মেডেলের জন্য ক্যাপাসিটিটা ছিল, হ্যাঁ ছিল, এবং সেটা খুব কমের জন্য মিস করেছি। কেন, মানে কি, কোথায় সমস্যা হলো? আমি 13 পয়েন্টের জন্য গোল্ড মিস করেছি, আর হেপ্টাথলনে 13 পয়েন্ট মানে খুব সামান্য। সেটা 800 মিটার আমি আরও আগে ল্যাপটা তুলতে পারতাম, স্পিডটা তুলতে পারতাম, কিন্তু সেটা করিনি।
কারণ আমি এই ক্যালকুলেশনে দৌড়াচ্ছিলাম যে আমার উজবেকিস্তানের মেয়েটা যাতে আমার আগে না যায়, ও যদি আমার আগে বেশি গ্যাপে করে দেয় তাহলে আমি ফোর্থ হয়ে যাব, ঠিক আছে। তো আমি ওইটা না ভেবে আমি যদি ভাবতাম আমার বেস্ট টাইমিংটা করব এবং গোল্ডের জন্য টার্গেট করব, আমি কিন্তু গোল্ড পেতাম। মানে আমি শুধু মেডেলের কথা ভেবেছি, গোল্ডের কথা ভাবিনি। এইটাই হচ্ছে ক্যালকুলেশন। এই যে বলে না সব কিছুতে দেখো 6-7 বছর ধরে পরিশ্রম করেছি, সব কিছু করেছি, কিন্তু লাস্ট মোমেন্টে একটু ক্যালকুলেশনের জন্য কিন্তু একটা বড় ফারাক, মানে জয়দীপ কর্মকারের মতন থার্ড আর ফোর্থের মধ্যে মারাত্মক ডিফারেন্স। ঠিক তাই, ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে মারাত্মক ডিফারেন্স। দোহায় এক্সপিরিয়েন্স কেমন? মানে দোহায় যখন তুমি যাচ্ছ তখন অলরেডি একটা পদক পাওয়ার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, দুটো অলিম্পিক হয়ে গেছে। দেখো দোহাটা আমি জানতাম আমি মেডেল পাবো, কারণ আমার এতটাই এক্সপিরিয়েন্স হয়ে গেছে এবং আমি নিজের সম্বন্ধে এতটাই ওয়াকিবহাল ছিলাম এবং আমি জানতাম আমি যদি এই স্কোরটা করতে পারি তাহলে আমি মেডেলে ঢুকছি, কারণ আমার বাকি যারা কম্পিটিটার আছে তারাও এই স্ট্যান্ডার্ডের, তাহলে আমাকে এইটা করতে হবে। তো যাওয়ার আগে আমি সেই ফর্মে ছিলাম এবং সেটা করতে পেরেছি। কিন্তু হ্যাঁ, ওখানেও এটা জানতাম যে আমি মেডেল পাবো, কিন্তু কি কালার হবে সেটা তখন বলা, আগে থেকে বলা, কিন্তু আমি এটা জানতাম যে আমি মেডেলের ফাইটে যাচ্ছি এবং আমি সেটা পারবো, মানে এনাফ কনফিডেন্স ছিল আর কি, এবং সেটা করেছি। কারণ সেকেন্ড এশিয়ান গেমসে একটু অন্যরকম বাধাও ছিল, যে কিছুটা অ্যাসোসিয়েশন, কিছুটা নিজেদের মধ্যে, ঠিক আছে। আমি এই জায়গাটা একটু স্পেসিফিক করবো, তুমি যেটা একটা লাইনে বেরিয়ে যাচ্ছ, এই যে প্রবলেমটা কি ক্রিয়েট হয়েছিল এবং কেন, আজকে মনে হয় জানা দরকার। মানে দেখো আমরা জানি, কিন্তু দেখো আমি তোমায় বলি, একটা হচ্ছে শোভা ছিল, যে শোভা, সোমা বিশ্বাস, সুস্মিতা সিংহ রায়, প্রমিলা ওই সময়টা, তার প্রমিলা তার পরের ব্যাচটা, মানে ও তখন ইনজুরির জন্য বাইরে। এবার তার আগের অলিম্পিক্সে 2004 অলিম্পিক্সে যে শোভা 11th হয়েছিল, মনে হয় 11th হয়েছিল, এবং তার মানে ফাইনালিস্ট, এবং ও হচ্ছে কি যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের রেফারেন্সে, অলিম্পিক অ্যাসোসিয়েশন মানে ওয়ার্ল্ড যেটা এখন ইন্টারন্যাশনাল আইওসি থেকে ওরা স্কলারশিপ পেত। আচ্ছা, হ্যাঁ, এবং সেই স্কলারশিপটা দেওয়া হতো এই কারণেই যে পরবর্তী অলিম্পিক্সে ও যাতে বেটার করতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত দেখা গেল, এবং স্বাভাবিকভাবে সেটা আমাদের অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া সেটা রিকমেন্ড করেছে এবং সেটা হচ্ছে ওটা পেয়েছে। এইবার খুব স্বাভাবিকভাবেই অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়ার ওপরে একটা দায়বদ্ধতা থেকে যায় যে এই অ্যাথলেটকে নেক্সট শি মাস্ট গো, হ্যাঁ, শি মাস্ট গো অ্যান্ড শি মাস্ট পারফর্ম ওয়েল। ঠিক আছে, পারফর্ম পরে কথা, অ্যাটলিস্ট কোয়ালিফাই তো তাকে করতে হবে। তখন আমি আর সুস্মিতা যখন মানে ইন্ডিয়াতে ফার্স্ট সেকেন্ডে লড়াই করছি, তখন ও থার্ড পজিশনে চলছে। একদিন আমি যেটুকু আমি জানতে পেরেছি, এটা হয়তো আরো বেশি ভালো বলতে পারবেন কুন্তল স্যার, একদিন বলেই দিলেন যে তোমার দুটো মেয়ের মধ্যে একটা মেয়ে যাবে, এশিয়ান গেমসেও তাই, অলিম্পিক্সেও তাই। ঠিক আছে, তো তখন অ্যাজ এ কোচ তখন কিন্তু কুন্তল রায়ের টার্গেট সোমা বিশ্বাস, আরে আমি তিনার কিন্তু অনেক বড় কনফিডেন্স ছিল এবং ছিলও তাই, আমরা কিন্তু পারফরমেন্সে তাই। এবং যদি যে বেটার পারফর্মার সেই তো যাবে, যদি বাংলা থেকে দুজন হয় দুজনই যাবে। তোমাকে ইনার প্রবলেম বা ইনার পলিটিক্স বলবো বা যাই হোক, তখন হচ্ছে কি যে যদি বেঁধে দেওয়া হয়, খুব স্বাভাবিক কুন্তল রায়কে ডিসিশন নিতে হবে যে যে কোনো একজন। তো প্রথম এশিয়ান গেমসে যেটা 2006, যেটা সুস্মিতাকে পাঠানো হলো না, সিলেকশন ট্রায়াল একটা রাখা হয়েছিল, সিলেকশন পাঠানো হলো না, কভার করেছিল, সেটা হচ্ছে কুন্তল রায়কে আর কোনো অপরচুনিটি ছিল না যে সুস্মিতাকে আগিয়ে দেওয়া, সোমাকে পিছিয়ে, কেন সোমা সেই সময় পারফরমেন্স করে বেটারই আছে, সেকেন্ড পজিশনেই আছে। ঠিক আছে, সোমাকে বাদ দেওয়ার কারো ক্ষমতা ছিল, অপশন নেই। এবার হচ্ছে কি যে বাকি তোমার অলিম্পিক যে শোভা, তাহলে এশিয়ান গেমসে দুজন যাবে, তাহলে সেটা কুন্তল রায়কে মানতেই হয়েছে, বা সেটা হয়েছে মানে পারফরমেন্সের নিরিখে। তার পরের বছরই অলিম্পিক, 2 বছর পরে, যেটা বেজিং অলিম্পিক,
কুন্তল রায় আমাকে স্বপ্ন দেখিয়েছিল কোনো বাঙালি মহিলা অ্যাথলিট 3টে অলিম্পিক করেনি, তুই একবার চেষ্টা কর। আমি কিন্তু সেই হিসাবেই করেছিলাম। তারপরে যখন দেখো আমি মানে এটা আজকে আমি জানি না উনি আমার ইন্টারভিউ দেখবে কিনা বা কিছু পৌঁছাবে কিনা, উনি কি ভাববেন বা কি ভাবছেন সেটা আমার বলার কিছু নেই, কিন্তু আমি এটা নিজে বুঝি যে আমার এটা আমার ফিলিংস, আমি যেটা আজকে বলছি সেটা হচ্ছে যে কুন্তল স্যার যখন বুঝে গেলেন একটা বার্থ যে শোভার জন্যে কনফার্ম, সেটা বাদ দিয়ে আর একটা, তাহলে তাকে চুজ করতে হবে হয় সৌমা নাহলে সুস্মিতা। তখন কিন্তু উনি অন্যরকমভাবে ট্রিট করতে শুরু করলেন, ঠিক আছে? সেটা দেখো আমি উনি সুস্মিতাকে চুজ করেছিলেন বলবে, এটা ইট ইজ মাই ফিলিং, শুধু আমি না, এটা সাধারণ মানুষও যারা আশেপাশে থাকতো তারাও বুঝতে পেরেছিল, ঠিক আছে? তো আমার তখন মনে হয়েছিল যে আমি কার সাথে লড়বো, ফেডারেশনের সাথে লড়বো, কুন্তল স্যারের সাথে, কার সাথে লড়বো? ইট ইজ বেটার কি চলো ঠিক আছে ছাড়ো। এইবার কথা হচ্ছে যে এটা গেল আমার দিকটা। একটা জিনিস আমি তোমায় বলছি, আমার তখন মনে হয়েছিল, দুঃখ হয়েছিল এটাই যে একজন গুরু সে যদি গুরু দক্ষিণা চাইতো বা বলতো যে তুই তো 2টো অলিম্পিক করেছিস, দেখি সুস্মিতাকে নিয়ে চেষ্টা করছি, তুই কিছু মনে করিস না বা হোয়াট এভার, তাহলে কষ্টের জায়গাটা থাকতো না। কিন্তু সেটা যদি আচরণে বা ব্যবহারে প্রকাশ পায় সেটা কিন্তু খুব কষ্টের জায়গা, ঠিক আছে? এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তুমি যদি আদার সাইডে আমি যদি কুন্তল রায় হতাম, আমি কিন্তু সেটাই করতাম আজ উনি যেটা করেছেন। কেন বলছি যে দেখো অ্যাচিভমেন্ট যখন একটা পারফরমেন্স হয়, কটা অলিম্পিয়ান প্রডিউস করছে, হ্যাঁ, যখন তুমি অ্যাচিভমেন্টের জায়গায় যদি তুমি আসো, যে কোনো আজকে যখন টিম আইএসএল এ তোমার মোহনবাগান সুপার জায়ান্ট যখন পারফর্ম করছে, শুধু ফুটবলারদের পারফরমেন্স তো নয়, ওখানে কোচেরও পারফরমেন্স। তো সেখানে কোচের মতন করে হিসাব করছে, প্লেয়ারদের মতন হিসাব করছে, মানে পারফরমেন্স আমি কতটা গোল করতে পারলাম, এ বললাম আমি কতটা ম্যাচ জিততে পারলাম। সেখানে কুন্তল রায় দেখলেন যে আমি কটা অলিম্পিয়ান প্রডিউস করলাম বা আমি কটা এশিয়ান গেমস গোল্ড মেডেলিস্ট দিতে পারলাম। উনি হয়তো সেই ভাবনা চিন্তাটাই করেছেন এবং সেইভাবেই উনি গুটি সাজিয়েছেন, সেইভাবেই চলেছেন। তোমার এই হঠাৎ করে একটা অবসর নেওয়া, তোমার অবসরটা আমাদের প্রত্যেকের কাছে খুব ধাক্কা ছিল একটা, কারণ সত্যি প্ল্যান ছিল না, যেটুকু আমরা যারা, আমারও প্ল্যান ছিল না, ইভেন ফার্স্ট ইভেন্টের পরেও আমার প্ল্যান ছিল না। তারপরে যেন কোথাও মানে আমি একটু জীবনে কিছু জিনিস আছে, সেটার পেছনে কি এটা একটা কারণ? হ্যাঁ, এটা একটা কারণ। কারণ দেখলাম যে কোনো রকম দেখো যে সাপোর্ট, অনেক জিনিস যেগুলো হয়তো কোনোদিন কাউকে বলতে পারবো না, যে সাপোর্ট, অনেক রকম সাপোর্ট দেখতাম, সেই সাপোর্টগুলো পাচ্ছি না। না না, আমি তো বললাম সবকিছু বলা যায় না। এবার দেখলাম সেই সাপোর্টটা পাচ্ছি না, উপরন্তু আমি ফেসে যেতে পারি, ঠিক আছে? অনেক রকম পলিটিক্স থাকে, অনেক কিছু থাকে, তো ইট ইজ বেটার কি লিভ। মানে ফেসে যেতে পারো মানে একটু বলা যাবে না? এটা আমি তো বললাম যে একটা লিমিট আছে, তারপরে আর যেতে পারবো না। হতেই পারে, কেউ বলতে পারে যে আমাকে ডোপিংয়ে ফাঁসিয়ে দিতেই পারে, কেউ মনে হলো, অ্যাসোসিয়েশনে মনে হলো, হতেই পারে। এটা আমার ইট ইজ মাই প্রেডিকশন, মানে ইট ওয়াজ মাই প্রেডিকশন, মানে আমার একটা অনুভব ছিল ইট ইজ বেটার কি চলো ঠিক আছে, ফেডারেশনও চাইছে না, এখানেও হচ্ছে না, তো ঠিক আছে লিভ ইট। কেন একটা টাইমের পর সবসময় স্রোতের এগেনস্টে যাওয়া যায় না। আর কি বলো তো, অলরেডি আমি তখন 2টো অলিম্পিক করেছি, 2টো এশিয়ান গেমস মেডেলিস্ট, 3টে এশিয়ান গেমস মেডেল আমার হাতে। তখন যদি কিছু নেগেটিভ হয় না, সেটা হজম করাটা খুব মানে ডিফিকাল্ট, মানে জীবনের ঘুরে দাঁড়ানোটা খুব ডিফিকাল্ট হতো হয়তো। মানে তুমি না ছাড়লে চক্রান্ত করে তোমার ছাড়তে হতো আর কি। হ্যাঁ নিশ্চয়ই, কোথাও না কোথাও ডিপ্রাইভ হতাম, মানে হয়তো ডিপ্রাইভটা এই লেভেলে হতো, হয়তো আজকে যে ইন্টারভিউটা দিচ্ছি সেটাও হয়তো দিতে পারতাম না, এমনও হতে পারতো, মানে হবে বা হতে পারতো, সেই ভাবনার থেকেই মনে হয়েছিল যে ইট ইজ বেটার কি লিভ ইট। এবং সেই কারণে মানে কাউকে কিছু না বলা একটা হঠাৎ ডিসিশন না। ইভেন আমার হাজবেন্ডও জানতো না, সেও খুব বেশ কিছুদিন আমার সঙ্গে কথা বলেনি। দেখো আমি যখন পারফরমেন্স করেছি তখনও তুমি বলার কেউ ছিলে না, বা
তোমার সঙ্গে আমার বিয়ে হওয়ার আগেই আমি যত পারফরমেন্স করেছি, তুমি আমাকে বুস্ট আপ করছো, মেন্টাল সাপোর্ট করছো, দ্যাট ইজ মাই প্লাস পয়েন্ট। বাট ডিসিশন এই এরিনাতে ডিসিশন আমার, সেটা আমার কোচের। ঠিক আছে, অনেকে বলেছে হ্যাঁ একটুখানি সাংবাদিক সম্মেলন করে করা যেত। আজকের দিনে বলছি সাংবাদিক সম্মেলন করে বলা যেত না, কারণ ওটা আমার কোর অফ হার্ট থেকে একটা বেদনার থেকেই হয়েছিল। অতএব সেখানে সেই বেদনা আবার লোককে শেয়ার করা, খুশি টুশি হয় কিন্তু বেদনা শেয়ার করা যায় না আর কি। তো তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কোচিং অ্যাডমিনিস্ট্রেশন দুটোই তো দেখেছো, এবং এই দুটো দিক মানে এই দুটো নেগেটিভ দিক দুটোও তুমি দেখেছো। এটা কি এখনো হয় না, এটাকে এখন সর্ট আউট করা গেছে না, ভারতীয় খেলাধুলার থেকে এটা বার করা যাবে না? দেখো শুধু ভারতীয় না, পুরো ওয়ার্ল্ড ব্যাপী। এইবার আমি তোমায় বলছি আগের থেকে এটা এখন অনেক ফেয়ার হয়েছে। কেন বলবো, তোমার প্রফেশনালিজম খুব এসছে, বুঝেছো, আজকের দিনে স্পোর্টসে। এইবার তার মধ্যেও হয়, এটা আমার মনে হয়েছে। দেখো কার ভিতরে কি হচ্ছে আজকে তো আমরা জানি না। আজকে সাইনা নেহাল, গোপীচাঁদ বা পিভি সিন্ধু হতেই পারে, ওরা কিন্তু প্রফেশনালি ভীষণ প্রফেশনাল, কিন্তু তার সত্ত্বেও তো একটা সময় সাইনা নেহাল ছেড়ে চলে গেল, পিভি সিন্ধু ছেড়ে চলে গেল। একটা ওয়ার্ড জেনে রাখবে যে ইন স্পোর্টস ওয়ার্ল্ড না অ্যাথলিট কোচের হয় না কোচ অ্যাথলিটের হয়, এটা আমার ওয়ার্ড, কোনো দিন হয় না। আমার আইডল পিটি ঊষা, সেও হয়নি, কোনো দিনও হয়নি, কারোর ওয়ার্ল্ডে কেউই হয়নি। কোথাও না কোথাও গিয়ে একটা জায়গায় সমস্যা হয়, আমি জানি না কেন। মানে যে কোনো অ্যাথলিট, আমিও হয়তো এশিয়ান গেমস লেভেলে করিনি কিন্তু ন্যাশনাল লেভেলে করেছি। একটা সময় পরে তোমাকে তো ছাড়তে হবেই সেই অ্যাথলিটটা, এবং সেই অ্যাথলিট তখন মনে করে যে কোচ এখন আমায় ছেড়ে দিয়েছে, কিন্তু তাকেও বুঝতে হবে যে কেন ছেড়েছে, কী জন্যে ছেড়েছে। এবং কোচ, আমার মনে হয়, আমি কোচিং করি, আমি কোচ তাদেরকে বলে দিই ভাই আমার তোমাকে যেটুকু দেওয়ার ছিল দিয়ে দিয়েছি, এইটুকু, এরপরে আমার থেকে তোমার আর কিছু পাওয়ার নেই। জাস্ট এই ওয়ার্ডটা বললে আমার মনে হয় রিলেশনটা ভালো থাকে এবং যে আন্ডারস্ট্যান্ডিংও ঠিক থাকে। আমি একটা মেয়েকে ট্রেনিং করিয়ে, সে সিনিয়র ন্যাশনাল মেয়েটে পেয়েছে, আজকে আইটিবিপিতে সে চাকরি করে স্পোর্টস কোটাতে, ন্যাশনাল ক্যাম্প পর্যন্ত গেছে, কিন্তু কোভিডের জন্য পরে আবার অনেকটা গ্যাপ হয়ে গেছে। যখন যেদিন ও ন্যাশনাল ক্যাম্পে চান্স পেলো, চাকরি পেলো, সেদিন আমি ওকে ক্লিয়ারলি বলে দিলাম, ওর নাম ঝুমা বসু, আমি বললাম ঝুমা দেখো আমি এই পর্যন্ত তোমার সাথে ছিলাম এবং এই পর্যন্ত আমি এনে দিয়েছি, এর পরেরটা তোমাকে করে নিতে হবে, কারণ আমি এরপরে তোমার সাথে পায়ে পা মেলাতে পারবো না, কারণ তুমি ন্যাশনাল ক্যাম্পে যাচ্ছ, আমার পক্ষে সম্ভব না আমার ফ্যামিলি ছেড়ে, আমার সমস্ত সেট আপ ছেড়ে আমি তোমাকে ন্যাশনাল ক্যাম্পে যাব, কারণ কোচিং আমার প্রফেশন নয়, আমার প্যাশন। 2 নম্বর হচ্ছে কি যে আমি এমনি কোনো হেল্প চাইলে আমি করলাম যে এই যোগাযোগটা করার, কিন্তু আমি সবসময় আর করে দিতে পারবো না। এই যে ক্লিয়ার ওয়ার্ডটা ওকে বলে দিলাম, তাহলে ওরও কিছু আশা থাকবে না যে আরে ম্যাডাম তো আমাকে বলেছিল এই করে দেবো এই করে দেবো। আমি এই জিনিসটা ভীষণ বিশ্বাস করি, এবং আমার সেন্টারে যে সমস্ত বাচ্চারা আসে আমি প্রথমেই তাদের দেখি অ্যাথলেটিক এবিলিটি ঠিকঠাক আছে নাকি, প্যারেন্টসদের ডাকি, বলি যে দেখুন আপনার বাচ্চার এই এই এবিলিটি আছে, এইটুকু হতে পারে, আপনি কন্টিনিউ করবেন কি করবেন না, বা কোনো বাচ্চা যদি একটু সিনিয়র হয়ে যায় তাদেরকেও সেটাই বলি, তাহলে পরে কি হয় দুদিকে ব্যালেন্সটা থাকে, অনেক সময় ক্লিয়ার থাকে। আমি সেই জিনিসটা চেষ্টা করি এখন। কিন্তু সমাধি তুমি যা বলছো সেটা যদি মানি, তাহলে তো এই যে কোচেদের সাথে প্লেয়ারদের যে একটা সম্পর্ক আমরা সবসময় বলি, সেই সম্পর্ক তো আমারও আছে, মানে কিন্তু না যে ওই যে সেই কনি ক্ষীরদার সম্পর্ক যেটা, সেটা কি আজকের যুগে বা প্র্যাকটিক্যালি কি সেটা অসম্ভব? না, আমি তোমায় বলছি কনি ক্ষীরদার দেখো প্র্যাকটিক্যালে 100% অসম্ভব, আমি তোমায় বলছি। আমি জানি না, মানে সিনেমায় দেখেছি কনি একটাই ছিল, ঠিক আছে, কনি একটাই ছিল, কিন্তু বাস্তবের ক্ষীরদারদের কিন্তু কনি একটা কনি থাকে না, অনেক কনি থাকে, সেখানে ক্ল্যাশ হয়, সেখানে ক্লাস হয়, তারপরে তার পার্সোনাল লাইফ থাকে, সেখানে মুশকিল আছে। কিন্তু অবভিয়াসলি কনি ক্ষীরদার মতন সম্পর্ক বা আন্ডারস্ট্যান্ডিং, সম্পর্ক ইন দ্য সেন্স আন্ডারস্ট্যান্ডিং বা
মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং না থাকলে কিন্তু পারফরমেন্স আসবে না, সে যে লেভেলেই হোক। আমি তোমায় বলে দিলাম। এইবার একটা সময়ের পরে আমি যদি এখন এক্সপেক্ট করি কুন্তলরাই আমাকে এটা করে দেবে, বা কুন্তলরাই যদি আমার সাথে এক্সপেক্ট করে, মানে যেটা থাকতো মানে বাড়িতে গিয়ে রেখে প্র্যাকটিস করানো বা সেই একটা সময় সেখানে থাকতাম, পুজোর সময় গেছি খেয়েছি, সেটা একটা সময়। কিন্তু তারপরে একটা সময়ের পরে তার মনে হয়েছে যে না, এর থেকে তো এ বেটার, একে তো আমি আরেকটু নিয়ে যেতে পারবো, তাহলে ওর জায়গাটা ওকে দিই। সেরকম উনি ওনার জায়গায় ভেবেছেন, আমি আমার জায়গায় ভাবছি। আচ্ছা, এটা কখনো তোমার আর সুস্মিতার মধ্যে কোনো ক্ল্যাশ এনেছে? না দেখো, অ্যাজ সাচ আমি একটু বিবাদ পছন্দ কম করি। আমার যাদের পছন্দ হয় না আমি তাদেরকে এড়িয়ে চলি, মানে অসম্মান করি না। আজকে আমি তোমায় ক্লিয়ারলি বলছি, আজকে তোমার মনে হলো আমার মৌতানকে আমার ঠিক ভালো লাগছে না, আমি তোমাকে দেখে হাসবো না বা কথা বলবো না তা না, আমি একটুখানি বাইপাস করব। আমার ক্যারেক্টার এটা। কারণ আমার মনে হয় আমি যদি তোমার পছন্দ হচ্ছে না, তোমাকে যদি আমি মুখ লাগাতে যাই বা ইন দ্য সেন্স আমি যদি তর্ক করি জোর করে, তাহলে পরে কি হবে, এটা আমার উপরে এফেক্ট পড়বে, প্লাস আমার এনার্জি ওয়েস্ট হবে। আর আমি মনে করি আমার জীবনের প্রত্যেকটা মিনিট খুব মূল্যবান, কারণ আমাদের জীবনটা খুব ছোট। আমার এই যে 24 ঘন্টা কি করে চলে যায় আমি নিজেও দেখতে পারি না। আমার মনে হয় যে কত কাজ বাকি, এখন অনেক কাজ করতে হবে। তা আমার মনে হয় ফালতু মানুষের অনেক কাজই তো করতে গেছি, হয়নি। তখন আমার মনে হয় যে অনেকে বলে যে প্রোটেস্ট করছো না কেন, আমি বললাম প্রোটেস্ট করব না, আই শুড চুজ আনাদার ওয়ে। আমি প্রোটেস্ট করতে গিয়ে যে এনার্জি আমার নষ্ট হবে, ওর থেকে বেটার কি আমি আর একটা ওয়ে খুঁজে নিই না, যদি কাজটা হয়। তো আমি এই পন্থীতে বিশ্বাস করি, সেই জন্য কারোর সঙ্গে কোনোদিন সামনাসামনি কোনোদিন কোনো লড়াই হয়নি, আশা করি ভবিষ্যতেও হবে না। আর যে যার স্থান যেখানে আমার কাছে সেটা থাকবে, এটা দুঃখ বেদনা সবার মানুষ থাকে। আমার যদি ইমোশন না থাকে, আমার যদি আনন্দ না থাকে, আমার যদি মানে দুঃখ না থাকে, তাহলে আমি কিসের হিউম্যান বিং? হ্যাঁ, ওটা থাকবে। কিন্তু যার যেখানে স্থান, গুরুস্থান গুরুর, সহকর্মী স্থান সহকর্মী, আমার সন্তানের স্থান সন্তানের জায়গায়, হাজব্যান্ডের স্থান মা বাবার জায়গায় মা বাবা, সবাই সবার জায়গায় ঠিক আছে। এটা সময়ের সাথে সাথে হয়ে যায়। তুমি খুব সর্টেড পারসন বরাবর, আমরা যেটা জানি। ইনফ্যাক্ট কুন্তলদা একটা সময় বলতো যে সোমার ভিশন খুব ক্লিয়ার, যেটা অনেক সময় তুলনা করতে গিয়ে সুস্মিতার সঙ্গে বলতো যে ও জানে কোথায় কি ডিসিশন নিতে হবে এবং খুব ম্যাচিউরড এই জায়গাটা। এটা প্রথমত তোমাকে কতটা হেল্প করেছে, আর এটা কি তুমি বাই নেচার আর তুমি নিজেকে এটা ট্রেন করেছো? না, একটা তো বাই নেচার, আরেকটা জিনিস আমি ছোটবেলা থেকে ভীষণ মানে ডাকাবুকো আর সেলফ কনফিডেন্ট একটা, যে আমি এটা পারবো, এটা আমাকে করতে পারবো থেকে বড় কথা করতে হবেই, এটা আমাকে করতে হবে। আর এইটা করার জন্য আমাকে এই হার্ডেলগুলো পার হতে হবে, সেইটা আমি খুব ডিটারমাইন্ড ছিল। আরেকটা জিনিস মানে এইটা আরও স্ট্রং করে দিয়েছেন কুন্তল স্যার। উনি যখন স্বপ্ন দেখাতে, দেখো একটা মেয়ে, ধরো আমি এভারেস্টে উঠতে চাই বা চাঁদে যেতে চাই, এবার আমি স্বপ্ন দেখছি, এইবার স্বপ্নের পিছনে যদি আর কেউ উস্কে দেয় যে আরে মহতান তুমি এটা এই করতে পারবে, চলো এটা হবে, তোর মধ্যে এই কোয়ালিটি আছে, তাহলে কিন্তু যে আমি যে স্বপ্নটা দেখছি, তাহলে কিন্তু সেই স্বপ্ন দেখার মানে মানে কি বলবো, পরিধিটা আরও স্ট্রং হয়ে যায়। হ্যাঁ, তার মানে হবে, তার মানে এটা হবে, আমার কোয়ালিটি আছে, দেন আই শুড ট্রাই। এই জিনিসটা মানে ছিল, নিজে থেকেই ছিল। আর ডিসিশন মেকিংটা একটু ব্যাড হ্যাবিটও আছে, যে আমি নিজে নিতে খুব পছন্দ করি নিজের ব্যাপারে, আমি এটা করব তো করব, আমার এটা ভালো লাগে না তো ভালো লাগে না। এইটা অনেক সময় আমার অ্যাচিভমেন্টের জন্য এটা অনেক বড় কাজ করেছে, আবার অনেক সময় হয়তো একটু বাজে কিছু হয়েছে, বাট যা হয়েছে নিজের ডিসিশনে হয়েছে, অন্য কারণে। এটা একটা যে আমাকে বলে দিয়েছে এই করতে হবে, আমার বাবা বলে দিয়েছে এই করতে হবে, আমার হাজবেন্ড বলে দিয়েছে এটা করতে হবে, সেটা না, আমার মনে হচ্ছে এটা ভালো। আর আমি খুব কিছু করার আগে নিজের মনের থেকে বিচার করি যে আমি কি চাই, আমি কি করতে চাইছি, এটা করলে এটা কি ঠিক হবে। আমি আমার নিজের মনকে আগে শুনি, তারপরে বাকি। সুমতি, তোমার আফটার ম্যারেজ, যদিও তুমি বিয়ের কিছুদিনের মধ্যেই একটা রিটায়ারমেন্ট নিয়েছিলে,
কিন্তু কাজেই এই প্রশ্নটা করে লাভ নেই যে বিয়ের পর কোনো অসুবিধে হয়েছে কিনা, বাট তুমি অ্যাক্টিভ থেকেছো কোচ হিসেবে, বলো তুমি অলিম্পিকে গেছো, ইয়েতে গেছো, এবং আমি যেটা আসবো সেটা হচ্ছে যে স্পেশালি বাচ্চা যখন তোমার হয়ে গেল এবং তারপর যখন তুমি গেলে, কারণ আমার একটা ঘটনা মনে আছে যে তখন তোমার যে বড় ছেলে সে খুব ছোট, তুমি বোধহয় বেশ কিছুদিন ছিলে না, তো আসার পরও কোল থেকে নামছে না কিন্তু তোমার দিকে তাকাচ্ছে না, উল্টো দিকে তাকিয়ে আছে। একটা খুব মজার ঘটনা দেখেছিলাম তুমি আসার রাজধানীতে নেমে শিয়ালদাতে কিউবাতে গেছিলাম। এক্স্যাক্টলি। তো এইটাকে ম্যানেজ করো কি করে যখন থাকো না, বা এটা তো একটা টাফ কাজ। হ্যাঁ দেখো, এক নম্বর হচ্ছে বিয়ের পরে হয়তো আমি পারফরমেন্স করিনি, সেটা বা করতে পারিনি যেটা চেয়েছিলাম। আমার সত্যি কথা বলতে আমি আরেকটা অলিম্পিকের পরেই রিটায়ারমেন্ট নিতাম। আমার খুব ইচ্ছা ছিল, যেহেতু বললাম না স্বপ্ন কিন্তু দেখানোটাও একটা কোচের কাজ, তো স্বপ্নটা কিন্তু কুন্তল স্যার দেখিয়েছিলেন যে আরেকটা অলিম্পিক করা যায় এবং সেটা তুই পারবি, কোনো বাঙালি করেনি। তো ঠিক আছে, সেটা হয়নি কিন্তু আমার বিয়ের জন্য নয় বা আমার বিয়ের ফ্যামিলির জন্য, কারণ হচ্ছে বরঞ্চ তার পরবর্তী তুমি যে ঘটনাটা বললে আমার ছেলে, আমি খুব সাপোর্ট পেয়েছি, মানে বিয়ের আগে যেমন বাড়ির লোকের সাপোর্ট পেয়েছি, বিয়ের পরেও আমার হাজবেন্ড এবং আমার শাশুড়ি মায়ের সাথে ভীষণ সাপোর্ট পেয়েছি। আমি যখন কিউবাতে হাই পারফরমেন্স কোচিং কোর্স করতে গেছি 42 দিনের, তখন আমার বড় ছেলে 1.5 বছরের। তখন ওই ছেলেকে ছেড়ে গেছি, তখন শাশুড়ি আমার নিজেও চাকরি করতেন হেলথ ডিপার্টমেন্টে, আজ উনি নেই, উনি কিন্তু সামলেছেন পুরো 1.5 মাস ওই 1.5 বছরের ছেলে, এবং আমার হাজব্যান্ডও খুব হেল্প করেছে। তো এই সাপোর্টটা ছিল, এবং যখন তখন আমার বাইরে যাওয়া, যখন তখন মিটিং অ্যাটেন্ড করা, অফিসে যাওয়া, স্পোর্টসের জন্য 5-7 দিনে দিন, সেটা কিন্তু আফটার ম্যারেজ আমার শাশুড়ি এবং আমার হাজব্যান্ড ভীষণভাবে সাপোর্ট করেছে, এবং সেই জন্যই সেটা সম্ভব হয়েছে। যে সাপোর্টিং লোক হয়তো ছিল, একটা মেড ছিল, ঠিক আছে, কিন্তু মেডটা তো সব নয়, একজন বাড়ির লোক থাকাটা একটা সাপোর্টিং। তারা তো বলতেই পারতো আরে এত খেলাধুলা করেছে এখন ছাড়ো, কিন্তু সেটা কখনোই হয়নি, এবং যার জন্যে এখনও সেই ট্রেনটা রয়ে গেছে এবং সেটা চালিয়ে যেতে পারছি। এখন তো বাচ্চারা বড় হয়ে গেছে। ছেলেরা খেলছে, মানে অ্যাথলেটিক্স, বড় ছেলে ফুটবল খেলছে, মানে জাস্ট স্টার্ট আপ, এরকম এমন কিছুই নয়, ক্লাস 10 পাস করেছে। ছোট ছেলেও ওই খেলে আর কি, মানে কেউ আর অ্যাথলেটিক্স করলো না, সব বাবারটা নিয়ে, যেমন ফুটবলটা নিয়েছে, কেউ আর অ্যাথলেটিক্স করলো না। এই আর বলেছিলে, মানে চেষ্টা করেছিলে, কারণ তোমার একটা নাম তো বিশাল। তো দেখো, অ্যাথলেটিক্সই করতে হবে এমন কোনো কথা নয়, যদি স্পোর্টসম্যান হয়, এটি সত্যি, মানে যদি স্পোর্টসকে ওরা প্রফেশন হিসাবে নেয়, তাহলে একজন মানে প্যারেন্টস হিসাবে, একজন মা হিসাবে, একজন খেলোয়াড় হিসাবে সত্যিই আমি কৃতজ্ঞ থাকবো, কারণ সাধারণত খেলোয়াড়দের বাচ্চারা খেলোয়াড় খুব কমই হয়, খুব রেয়ার। আমি জানি না কেন, তবে ও যখন খেলতে চাইছে আমি সাপোর্ট করছি, বাকিটা সময় বলবে ও কতটা কি করতে পারবে, ওর এফোর্ট, তারপর দেখা যাবে। পড়াশোনা তো আছেই, করবেই। সুমাদি, যদি আমি বলি যে এখনকার কোনো ছেলে বা মেয়ে শুধু খেলা, মানে খেলা তো বটেই, যে কোনো স্পোর্টসে আমি বলছি বা অন্য ক্ষেত্রে, যে এই যে অ্যাচিভমেন্ট, অর্থাৎ এই যে সোমা বিশ্বাসের যে অ্যাচিভমেন্ট, এই জায়গাটায় পৌঁছতে চায়, প্রাইমারি ইনগ্রিডিয়েন্টস কি লাগবে তার লাইফে, বা কি দরকার তার? আমার মনে হয় প্রথম যেটা, সেটা হচ্ছে ইচ্ছা। জানো তো, মানুষের ইচ্ছা, ইচ্ছা যদি না থাকে, শুধু স্বপ্ন থাকে, ইচ্ছা মানে স্ট্রং, হ্যাঁ স্ট্রং, ডিটারমাইন হতে হবে যে আমি এইটা চাই, এইটা চাওয়ার জন্য তোমার কি দরকার সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। ফ্যামিলি সাপোর্ট চাই, কোথায় ভালো কোচ আছে দেখতে হবে, যেতে হবে, সেসব। প্রথম কথা হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন কি তুমি কি চাও, বা আরেকটা জিনিস বলতে হবে, লক্ষ্য ঠিক করো, কি লক্ষ্যতে তুমি পৌঁছাতে চাও, হোয়াট ইজ ইউর টার্গেট। তখন প্রথম যখন খেলা শুরু করেছি, বললাম অ্যাথলেটিক্স আমার অপশান ছিল, এছাড়া অপশান। তারপরে কিছুদিন করার পরে বুঝলাম আরে ভালো খেললে চাকরি হয়, পেপারে নাম ওঠে, সেটা একটা মোটিভেশন। তারপরে যখন চাকরি পেলাম তখন মনে হলো আরে অলিম্পিক করা যায়, আর অলিম্পিক করলে লাইফটাই চেঞ্জ হয়ে যাবে, স্ট্যাটাসই চেঞ্জ হয়ে যাবে, সোসাইটিতে তোমার জায়গাটাই অন্যরকম হয়ে যাবে। এই যে পরপর কেউ যদি ছোটো একটা টার্গেট নিয়ে করে, তারপর সেই যে অ্যাচিভ করার পরে যদি মনে করে এটাই আমার লাস্ট অ্যাচিভমেন্ট ছিল, ঠিক আছে, তাহলে হয়ে গেল, ওখানেই থেমে যেতে হবে। এখন যেমন আমি টার্গেট রেখেছি কি কত বেশি ছেলে মেয়েকে আমি সাপোর্ট করতে পারি,
অ্যাজ এ কোচ অ্যাজ এ কোচ এবং অ্যাজ এ স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটর। কারণ হোয়াট এভার টুডে আই অ্যাম বিকজ অফ অ্যাথলেটিক্স। তো আমারও কিছু দায়িত্ব আছে টুয়ার্ডস সোসাইটি, যে থ্রু স্পোর্টস কজন ছেলে মেয়েকে এস্টাবলিশ করা যায় এবং কতজন ছেলে মেয়েকে স্পোর্টসটাকে প্রফেশন হিসাবে এস্টাবলিশ করানো যায়। আমি এটা একটু অন্য ধরনের প্রশ্ন করবো, যেহেতু তুমি অ্যাডমিনিস্ট্রেশনেও রয়েছো, যে একটা কথা আমরা একটা সময় বলতাম যে পলিটিক্যাল লিডাররা স্পোর্টস অর্গানাইজেশনগুলোকে চালাচ্ছে বলে হচ্ছে না ঠিক মতো, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি দেখি, এই মুহূর্তে গত কয়েক বছরে কিন্তু বেশ কিছু স্পোর্টস পার্সন অ্যাডমিনিস্ট্রেশনে এসেছে। সেটা আইওএতে পিটি উষার কথা বলো, এআইএফএফ এ কল্যাণ চৌবের কথা বলো, এবং এরকম আরও আছে উদাহরণ। কিন্তু সত্যি বলতে সমাধি, তাদের আমরা কিন্তু ততটা সাফল্য দেখছি না। এটা সমস্যাটা কোথায়, কি মনে হয়? দেখো, এটা তো অনেক ভিতরের সমস্যা, এবং তুমি অতটা আমরা খালি দেখতে পাচ্ছি যে ততটা সলভ হয়নি, আমরা বাইরে থেকে দেখছি, কিন্তু আদৌ কি আমরা জানি যে সত্যি সলভ হয়েছে কি হয়নি? এক নম্বর। 2 নম্বর সাফল্য তো আসছে না। দেখো, হ্যাঁ, আমি আসছি একের পর। দ্বিতীয়ত হচ্ছে সাফল্য। এবার দেখো, একটা সেট আপে তুমি আজকে, আমাদের দেশ স্বাধীন হয়েছে 75 বছর হয়ে গেছে, আজকে তুমি পিটি উষা এসছে 3 বছর বা 4 বছর, 70টা বছর একটা সেট আপ থেকে আরেকটা সেট আপে নিয়ে আসছো। আর তুমি পিটি উষা একটা ইন্ডিয়ান স্পোর্টসের আইডল, তাকে বসিয়ে দিয়ে তুমি বললে যে আরে পিটি উষাকে বসিয়ে দিলাম, কই কিছু হলো না। এটা তো হতে পারে না। এটা তো টাইম দিতে হবে, টাইম নিতে হবে। ওভার দ্য নাইট কোনো কিছুই চেঞ্জ হতে পারে না। তোমরা তো যুক্ত হচ্ছে, বেটারমেন্ট কিছু হচ্ছে বলে মনে হয়? নিশ্চয়ই কিছু ভাবনা চিন্তা করছে অ্যাডমিনিস্ট্রেশন, না হলে পরে কেন পিটি উষার মতন এরা আসছে, অভিনব বিন্দ্রা আসছে, তারপরে আমাদের রাঠোর স্পোর্টস মিনিস্টার হচ্ছে, কিছু না কিছু ভাবছে। সেই ভাবনাটা যখন পুরোপুরি ইমপ্লয়েড হবে তখন কিন্তু, বা ইমপ্লিমেশন হবে, তখন কিন্তু আস্তে আস্তে পরিবর্তন আসবে। 1 নম্বর। 2 নম্বর, এটা 2 নম্বর হলো। 3 নম্বর হচ্ছে, দেখো, ভালো স্পোর্টসম্যান আসলেই যে ভালো কিছু হবে তা নয় কিন্তু বাবা, বা ভালো স্পোর্টসম্যান মানে সে ভালো কোচ হবে এটাও কিন্তু নয়। একটা ভালো স্পোর্টসম্যান, তার ভাবনা চিন্তা ভালো হতে পারে, সে বুঝতে পারে যে একটা স্পোর্টসম্যানের কি দরকার, কিন্তু তার হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ নলেজ নাও থাকতে পারে, তাকে তো সাহায্য করতে হবে। তাহলে একা একটা স্পোর্টসম্যানকে যুক্ত করে দিলাম, তার মানে ওভারঅল ডেভেলপমেন্ট হবে, এটা কিন্তু আশা করাটাও ঠিক না। যদিও ওখানে কি সেট আপ চলে আমি জানি না, কেননা আমি এটুকু জানি যে উনি প্রেসিডেন্ট, বাদ বাকি তো আমি জানি না। সেই জন্যেই জানি না, যেহেতু অবান্তর মন্তব্য করে লাভ নেই। কিন্তু আমার মতামত এইটাই যে সবে তো শুরু হয়েছে, সবার আসা যাওয়া, স্পোর্টসম্যানদের ইনভলভ হওয়া। আগে দেখা যেত দিনের পর দিন স্পোর্টসম্যানেদের কোনো মানে নামও নিশানা নেই, অনেক অর্গানাইজেশান, অনেক অ্যাসোসিয়েশন দিনের পর দিন চলেছে। এখন তো অ্যাটলিস্ট একটা নিয়ম হচ্ছে, রুল হচ্ছে, বা স্পোর্টস বিল আসছে, তাহলে যাক, বুঝুক। এখন যে কোনো ক্রীড়াবিদ বা বলা ভালো সেলিব্রিটির কাছে একটা প্রশ্ন খুব কমন, রাজনীতিতে আসতে চান? তোমার কাছে ওই প্রশ্নটা রাখবো, রাজনীতিতে আসতে চাও? দেখো, আমি তোমায় বলছি, আমিও জানি না, তুমিও জানো না কাল কি আছে। কাল কিসি নেই, সম্ভাবনা আছে, তার মানে সম্ভাবনা আছে কি নেই সেটাও জানি না। এই মুহূর্তে নেই, এখন নেই, হয়তো কালকেও হতে পারে, কিন্তু কাল কি আছে সেটা আগে থেকে বলে প্রেডিকশন করে শুধু শুধু খবরে আসার কোনো মানে হয় না। সময় যখন যেরকম হবে সেরকম চলবে। বলতে বলতে সময়টাই শেষ হয়ে গেছে, এবং এই আড্ডায় প্রতিদিন যেটা হয়, শেষ হয়ে যাওয়ার পর মনে হয় কত কি বাকি রয়ে গেল, আরও কত প্রশ্ন করা যেত। জানি না আবার কোনো মঞ্চে আবার কোনোভাবে এরমভাবে আড্ডা জমাতে পারবো কিনা, তবে আজকের আড্ডা এখানেই শেষ করতে হবে। সমাধিকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সময় দেওয়ার জন্য, এবং আপনাদেরকে অবশ্যই বলবো যে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো এবং আপনাদের আর কি জানার আছে এই বিষয়ে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভিকে।